ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা, বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটে নিম্নাঞ্চল, খুলনায় তোপের মুখে বাঁধ মেরামতের তোড়জোড়। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, না খেয়ে থাকবে না কেউ। এবং বিশ্ববাজারে কমলেও দেশে আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেলে ৭৫ পয়সা, পেট্রোল অক্টেনে লিটারে বাড়ল ২.৫ টাকা। জুলাইয়ে বাড়ছে পানির দরও। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বর্ষা আসার আগেই বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারার পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়কে পানি ওঠে, সিলেট শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলা। এদিকে সুনামগঞ্জেও বাড়ছে নদ নদী ও হাওরের পানি। ইকরামুল কবিরের রিপোর্ট। বাড়ির ভেতরে পানি, প্রিয় সন্তানকে নিয়ে বাঁচতে তাই মা ছুটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পারাপারের একমাত্র অবলম্বন এখন নৌকা। তীব্র বেগে পাহাড়ি ঢল ঢুকছে জনপদে, তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের হাওর ও নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি ও সারিগাং নদীর পানি ৫টি পয়েন্টে বিপদসীমার ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানিতে শালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার কারণে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ে পাঠদান। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি, মানুষ খুব বেনয়া মাঝে আছে। এখন কারিগর পানি চল করে রয়েছে। এখন আমরা কোনো থাকবার জায়গা নাই। মানুষ যাইরা আইরা বড় কষ্ট গাড়ি লইয়া আইতে যাইতে। আমরা চাই যে এলাকাবাসী সবাই মিলিয়া এখানে একটা আশ্রয় কেন্দ্র হোক এই গ্রামের জন্য, এই এলাকার জন্য। স্কুলে যে আশ্রয় কেন্দ্রের মাঝে যাদের বাড়ি ডুবে গেছে তারা এসে পড়েছে, এজন্য আমরা চলে এসেছি। এদিকে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জেও বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এতে নদী তীর উপচে বিভিন্ন হাওরে ঢুকে পড়ছে পানি। প্লাবিত হতে শুরু করেছে নির্মাঞ্চল। আগামী ৭২ ঘন্টা এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইকরামুল কবির, সময় সংবাদ। রেমালে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের ঘর বাড়ি নির্মাণ সহ স্বাভাবিক জীবন নিশ্চিত করতে যা যা করণীয় তার পুরোটুকুই করবে সরকার। উপকূলবাসীকে এমন আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্যোগ আসবেই, তবে তা মোকাবেলা করে টিকে থাকার শক্তি অর্জন করানোই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। বেলা ১২:৩০টার পর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসেন সরকার প্রধান। পুরো মাঠ তখন ভর্তি উপকূলের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দুর্যোগ কবলিত মানুষে। উপস্থিত দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চালের বস্তা তুলে দেন প্রধানমন্ত্রী। একে একে তা গ্রহণ করেন বিপর্যস্ত স্থানীয়রা। সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, রেমালের ক্ষতি সামলে উঠতে করণীয় সবকিছুই করবে সরকার। ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দুর্যোগ দুর্বিপাক সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর টেকসই সামর্থ্য অর্জন করবে উপকূলের মানুষ। বর্তমান সরকার সেই কাজই করে যাচ্ছে বলেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। উপস্থিত স্থানীয় নেতাদের সঙ্গেও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে দিক নির্দেশনা দেন সরকার প্রধান শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, একই সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহ ঘূর্ণিঝড়ের তীব্রতাও। সবশেষ রেমালে লন্ডভন্ড হয়ে যায় উপকূলের প্রত্যন্ত জনপদের এই সাধারণ মানুষের জীবনযাপন। এই মানুষগুলো আজ প্রধানমন্ত্রীর বার্তা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে তাদের ঘরে ফিরবেন। সরকার প্রধান বললেন, আগামী দিনে দুর্যোগ সহনশীল বাস্তবতা গড়ে তুলতে দুর্গত মানুষদের পাশেই থাকবে আওয়ামী লীগ সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, কলাপাড়া, পটুয়াখালী। দেশের অর্থনীতি আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। এ সময় সরকার পতনের আন্দোলন জোরদার করার হুঁশিয়ারও দেন বিএনপি মহাসচিব। সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে থেকেই তৈরি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। দলের প্রতিষ্ঠাতার 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মোনাজাতের আয়োজন করে দলটি। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা, ছিলেন মহানগর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, গোটা জাতিকে পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। একদলীয় শাসন কায়েম করতেই আওয়ামী লীগ জবরদখল করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল আন্দোলন বেগবান করার মাধ্যমেই সরকার হটানোর হুঁশিয়ারি দেন। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে। পরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁও, হাইকোর্ট মাজার, সেগুনবাগিচা, নয়াপল্টন ও শাহজাহানপুর এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মাস্টারমাইন্ড শাহিন ও অন্যতম আসামি সিয়ামকে দেশে আনতে পারলে জানা যাবে এমপি আনার হত্যাকাণ্ডের কারণ। কলকাতায় 5 দিনের সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে একথা জানান ডিবি প্রধান। উদ্ধার করা মরদেহের খন্ডাংশ এমপি আনারের হতে পারে উল্লেখ করে হারুনুর রশিদ জানান, দ্রুতই মিলবে ফরেনসিক রিপোর্ট। 5 দিনের সফর শেষে ঢাকায় ফিরে মহানগর গোয়েন্দা প্রধান জানান, কলকাতায় তারা তদন্ত কাজে শতভাগ সফল। কারণ উদ্ধার করা গেছে কিছু মাংসখণ্ড। ধারণা করা হচ্ছে এগুলো এমপি আনারের মরদেহের খণ্ডাংশ। কাজে লেগেছে ওয়াটার থিওরি। পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কি ফ্লাশ করতে পারে, সেই তত্ত্ব মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে, যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে সুয়ারেজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা ভাঙ্গা হয়, তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। তবে এখনো জানা যায়নি হত্যার কারণ। মূল পরিকল্পনাকারী আমেরিকায় আর একজন নেপালে। ইন্টারপোলের মাধ্যমে আসামিদের ফিরিয়ে আনার পর জানা যাবে কারণ, বলছেন গোয়েন্দা প্রধান। সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। অতীতে অপরাধ করে বিদেশে গিয়ে সেফ হ্যাভেন তৈরির যারা চেষ্টা করেছে কিংবা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি হারুনুর রশিদের। সবগুলি কিন্তু। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঈদের সময় যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবহন মালিকদের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদযাত্রা নিরাপদ করতে আয়োজিত প্রস্তুতি সভায় মহাসড়কে গতি কমানো, ঈদের 7 দিন আগেই সড়কের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী। ঈদুল আজহার বাকি এখনো 2 সপ্তাহ। প্রতিবারের মতো এবারও সড়ক পথে ঈদযাত্রা নিরাপদ করতে প্রস্তুতি সভা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেখানে যোগ দেন মালিক, শ্রমিক, বিজিএমইএ, সরকারের প্রতিনিধিরাও। সভা শেষে ওবায়দুল কাদের সবার উদ্দেশ্যে বললেন, ফলাফল শূন্য হলে বৈঠক করে লাভ নেই। নিজে ভিজিট করেছি বারবার রাস্তা, পরিস্থিতির কোনো পরিবর্তন, এই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কি লাভ?
এবারের ঈদযাত্রা নিরাপদ করতে বেশ কিছু সমস্যা চিহ্নিত করলেন মন্ত্রী। নির্দেশ দিলেন সড়কে গতি কমানো, ঈদের 7 দিন আগেই সড়কে সংস্কার কাজ শেষ করা, চলমান কাজ ওই সময়ে বন্ধ রাখা, রাজধানীর প্রবেশ পথ জটলামুক্ত রাখা, যাত্রী ও পশু পরিবহনের ফিটনেস, হেলপার দিয়ে গাড়ি না চালানো। বললেন অনুরোধ করা হবে সিটি কর্পোরেশন এলাকায় খোঁড়াখুড়ি বন্ধ ও জ্বালানি স্টেশন খোলা রাখতে। চন্ডাটা প্রোটেক্ট করতে হবে। আরেকটা যানজটের উৎস হলো মেয়র হানিফ ফ্লাইওভার। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। এছাড়া যাত্রীদের যাত্রাপথ নির্বিঘ্ন করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া যেন আদায় না করা হয় সেজন্য মালিকদেরই মনিটরিংয়ের নির্দেশ দেন মন্ত্রী। অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ মেট্রো রেল বন্ধ যেন নিয়মে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকালেও আধা ঘন্টা বন্ধ ছিল চলাচল। 8 মিনিট বিরতির জায়গায় ট্রেন আসে 15 মিনিট পরপর। তবে দুপুর 1:30টার পর থেকে মেট্রো ফিরে স্বাভাবিক সূচিতে। গেল কয়েকদিন ধরে নানা ত্রুটিতে হঠাৎ মেট্রো রেল বন্ধ যেন অনেকটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30টায় বন্ধ হয়ে যায় মেট্রো রেলের চাকা। সকাল 9:40 দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজ থেকে জানানো হয় অনিবার্য কারণবশত 15 মিনিট হেডওয়েতে চলাচল করবে। এর কিছুক্ষণ পরে আরেকটি পোস্ট দিয়ে জানানো হয় 10:10 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক সময়ে ফিরে এসেছে। আসলেই কি তাই? সকাল 11টার সময়ও ট্রেন চলছিল 15 মিনিট বিরতিতে, জানান কাউরান বাজার স্টেশন দায়িত্বরতরা। কারিগরি ত্রুটির কারণে আসলে ট্রেন চলাচলের শিডিউলে একটু পরিবর্তন করা হয়েছে। এখন 15 মিনিট হেডওয়েতে চলছে আর কি। দুপুর 12:30টায় কাউরান বাজার মেট্রো রেল স্টেশন কন্ট্রোলার জানান এখন মেট্রো রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে আসে। তখনকার পর থেকে হচ্ছে আপনার পূর্ব নির্ধারিত যে হেডওয়ে ছিল সেই অনুসারে হচ্ছে আপনার ট্রেন মুভমেন্ট চলছে আর কি। এদিকে মাঝে মাঝেই মেট্রো চলাচল বিঘ্ন হওয়াতে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের দাবি দ্রুত এ সমস্যা সমাধান করা হোক। যান্ত্রিক ত্রুটিটা দেখা দিচ্ছে বিভিন্ন কারণে, তারা বলছে কখনো ঝড় বৃষ্টি কিংবা অন্য যান্ত্রিক ত্রুটি। এটা সাধারণ জনগণের জন্য আসলে ভোগান্তির বিষয়। এখন এই রকম তখন একটা বিড়ম্বনাতে পড়লে তখন দেখা যায় যে ভিড় হয়ে যায়, আমরা উঠতে পারি না। সাধারণত মেট্রো রেলের হেডওয়ে থাকে পিক আওয়ারে 8 মিনিট এবং অফ পিক আওয়ারে 10 থেকে 12 মিনিট। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আবারও বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেল ও কেরোসিনের লিটারে 75 পয়সা এবং অকটেন ও পেট্রোলের লিটারে বাড়ানো হলো 2.5 টাকা। বৃহস্পতিবার নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয় বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম 75 পয়সা বাড়িয়ে 107 টাকা 75 পয়সা, 2.5 টাকা বেড়ে পেট্রোল 127 টাকা এবং অকটেন 131 টাকা নির্ধারণ করা হয়েছে। সমন্বয় করা নতুন দাম 1 জুন থেকে কার্যকর হবে। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর কিছুটা কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। পানির জন্য হাহাকার রাজধানীর বিভিন্ন এলাকায়। প্রায় 1 মাস ধরে পানির স্বাভাবিক সরবরাহ নেই উত্তরার কয়েকটি সেক্টরে। অসহনীয় গরমের সঙ্গে পানির সংকট দুইয়ে মিলে দুর্ভোগ ঠেকেছে চরমে। এদিকে সংকট না কাটিয়েই জুলাই থেকে আবারও পানির দাম 10% বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। নুরুল আলম নয়নের ক্যামেরায় তোহা খান তামিমের রিপোর্ট। প্রায় 1 মাস ধরে ওয়াসার পানির স্বাভাবিক সরবরাহ না থাকায় এভাবেই পানির জন্য কষ্ট করছেন রাজধানীর উত্তরার বাসিন্দারা। পানির সংকট দুর্বিষহ করে তুলেছে তাদের দৈনন্দিন জীবন। উত্তরার 7 নম্বর সেক্টরে মাসখানেক ধরে পানির সমস্যা চললেও প্রকট আকার ধারণ করে গত 5 দিন ধরে। সারাদিনে 1 ফোঁটাও পানি আসে না কল দিয়ে। গভীর রাতে অল্প পরিমাণ আসলেও তা অপ্রতুল। সে পানি আবার ময়লা আর দুর্গন্ধের কারণে ব্যবহারের অনুপযোগী। কারবালার মতো অবস্থা, পানির জন্য হাহাকার। সবাই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, পানি আর কে কাকে কতটুকু দেয়। সেই রাত্রে আসে, তাও ময়লা পানি। প্রতি মাসে সঠিক সময়ে ওয়াসার বিল পরিশোধ করলেও পর্যাপ্ত পানি না পাওয়ায় ক্ষোভ জানান বাসিন্দারা।
এলাকার বাসিন্দারা বলছেন যে এই পানির সংকটের কারণে তারা ওয়াসা থেকে যে পানির অর্ডার করেন সেটিও 24 থেকে 48 ঘন্টা সময় লাগে এই ধরনের একটি গাড়ি আসতে। পানির বিলও আমরা দিয়ে যাচ্ছি, আবার এদিক থেকে ওয়াসা থেকে আমরা পানি কিনে ইউজ করছি। খাওয়া যাচ্ছে না, ওয়াশরুমে যাওয়া যাচ্ছে না। পানির স্তর নিচে নামায় এমন সংকট তৈরি হয়েছে জানিয়ে সেক্টর 7-এর পাম্প লাইনম্যান জানান, ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ রাখা পাম্প পুনরায় চালু হয়েছে। ঝড় তুফান গেছে না, ঝড় তুফানে মনে করেন বিদ্যুতের জন্য ওই পাম্পটা 3 ঘন্টা, এই পাম্পটা 2 ঘন্টা, মোট 5 ঘন্টা পাম্প বন্ধ ছিল। এদিকে এমন সংকটের মধ্যেই আগামী জুলাই থেকে আবারও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3% কাজ বাকি থাকলেও পিছিয়ে যেতে পারে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। টার্মিনাল পরিদর্শনে গিয়ে বিমানমন্ত্রী নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। বিস্তৃত পরিসরে নান্দনিক কারুকার্য আর সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজের সমন্বয়ে পুরোপুরি দৃশ্যমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এখন শুধু চলছে কমিশনিংয়ের কাজ। লক্ষ্য চলতি বছরের অক্টোবরেই এই টার্মিনালে শুরু হবে পুরোদমে যাত্রী সেবা। বৃহস্পতিবার 3য় টার্মিনালের সার্বিক কাজের অগ্রগতি আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে এসে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান সংশয়ের কথা। টার্মিনাল ঘুরে বিভিন্ন ইকুইপমেন্ট ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করলেও উদ্বোধন পিছিয়ে আগামী বছরও হতে পারে বলে আভাস দেন তিনি। আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে যৌথভাবে একটি কোম্পানিকে নিয়ে আসবে জাইকা। এতে লাগেজ হ্যান্ডলিং সেবার মান বাড়বে বলেও জানান মন্ত্রী। দেশের বিমানবন্দরে পার্কিং চার্জ কমানোর বিষয়েও আলোচনা করার কথা বলেন তিনি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। নতুন এয়ারপোর্ট আমাদের হচ্ছে, এই সময় ন্যাচারালি আমাদের পার্কিং চার্জ এগুলি নিয়ে আবার পুনরায় আমরা মূল্যায়ন করব। এদিকে অক্টোবরের আগেই টার্মিনালের সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। অবকাঠামো সহ সার্বিক নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে এই 3য় টার্মিনালের। তবে নতুন তথ্য অনুযায়ী বছর শেষ কিংবা আগামী বছর শুরুতে এই টার্মিনাল চালু হলে প্রতি বছর 2.5 কোটি যাত্রীকে আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে বিশ্ব এভিয়েশন খাতে নতুন বিপ্লব তৈরি করবে বাংলাদেশ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। 3য় টার্মিনাল থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জুলাই মাস থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ায় ডলার সংকট অনেকটা কেটে গেছে। এতে মূল্যস্ফীতিও কমে আসবে। দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে চিড়েচ্যাপ্টা সাধারণ মানুষ। সরকারের কোনো পদক্ষেপেই যখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার, তখন মূল্যস্ফীতি কমার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI ও পলিসি এক্সচেঞ্জ PEBর যৌথ উদ্যোগে বাংলাদেশ বিজনেস ক্লাইম্যাক্স ইন্ডেক্স BBX 2023-24 প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন সালমান এফ রহমান। তিনি বলেন, ডলারের দাম বাড়ার কারণেই সবকিছুর দাম বেড়ে যায়, একই সঙ্গে রিজার্ভে চাপ সৃষ্টি হয়। তবে এখন ডলারের সংকট কাটায় আগামী জুলাই থেকে কমতে শুরু করবে মূল্যস্ফীতি। ডলারের যে ক্রাইসিস ছিল অনেকটা কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে। এখনো কিন্তু মূল্যস্ফীতিটা সমস্যা আছে। আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে ইনশাআল্লাহ। পুঁজিবাজার সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর বাংলাদেশ ব্যাংক সবার সাথে এবং NBR এর সাথে কথা বলা হচ্ছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আসলে আমাদেরকে পুঁজিবাজারকে আরো শক্তিশালী করতে হবে। এটার জন্য যা যা সংস্কার দরকার সেটা আমরা করব। অনুষ্ঠানে জানানো হয়, বিজনেস ক্লাইম্যাক্স ইন্ডেক্সের এবারের জরিপে ব্যবসা পরিবেশ সূচকে অর্জিত হয়েছে 58.75 পয়েন্ট। 2022-23 অর্থ বছরে যা ছিল 61.95 পয়েন্ট, অর্থাৎ এক বছরে ব্যবসা পরিবেশের স্কোর 3.2% কমেছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের স্বচ্ছতা এবং তাদের অধিকার রক্ষায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী সৌদি সরকার। বুধবার সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা।
এ সময় সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বোচ্চ উল্লেখ করে সৌদি উপমন্ত্রী জানান, কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি আরবে দিন দিন বাংলাদেশি কর্মীর চাহিদা বাড়ছে। কর্মশালায় সৌদি সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা এবং তা থেকে প্রবাসীরা কিভাবে সুবিধা পাবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। খেলার খবর, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একদিনের বিশ্রাম শেষে নেট সেশনে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল। ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ সামনে রেখে বুধবার ম্যাচ ভেন্যুতে পৌঁছায় টিম বাংলাদেশ। এরপর বিশ্রাম শেষে বেশ সিরিয়াস অনুশীলন সেশন সারে হাতুরু সিংহের শিষ্যরা। প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় রেখে এদিন স্পিনারদের বিপক্ষে নিজেদের বেশি ঝালিয়ে নেন সাকিব শান্ত হৃদয়রা। ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা তাসকিন আহমেদও ছিলেন ফুরফুরে মেজাজে। শনিবার ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি পর্বে ইতি টানবে বাংলাদেশ। শান্তদের প্রথম ম্যাচ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ ভারত ওয়ার্ম আপ ম্যাচের ভেন্যু নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ড্রপ ইন উইকেট। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে তৈরি করা হয়েছে এ মাঠের 10টি পিচ। এই একটি ওয়ার্ম আপ ম্যাচ ছাড়াও এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা। নিউ ইয়র্ক থেকে এই ড্রপ ইন পিচের আদ্যোপান্ত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। নিউ ইয়র্কে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো অনুশীলন করছে এবং যে অনুশীলন ভেন্যুতে বাংলাদেশ এসেছে এটা নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরে। গতকাল এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল, মাঠ আমরা এখানে আসার পরও দেখেছি বেশ কিছুটা ভেজা ছিল। এর মধ্যে কিন্তু বাংলাদেশ দল নির্ধারিত সময় প্রায় বেশ কয়েক ঘন্টা পরে অনুশীলন করেছে। তবে নিশ্চিতভাবে সবার আগ্রহের কেন্দ্রে কিন্তু থাকবে যে বাংলাদেশ যে মাঠে খেলবে, একটা টেম্পোরারি মাঠ তৈরি করা হয়েছে কিছুদিন আগে, সেই মাঠে বাংলাদেশ খেলবে। এবং তার চেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বাংলাদেশ খেলবে ড্রপ ইন পিচে। সবাই নিশ্চয়ই জানে যে এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে অ্যাডিলেইডে 10টা ড্রপ ইন পিচ করা হয়েছিল, যার মধ্যে 4টা বসানো হয়েছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং বাকি 6টি পিচ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 3টা পিচে বাংলাদেশের 3 জন ব্যাটিং করছে, বাকি 3টা পিচ কিন্তু খালি রয়েছে। ড্রপ ইন পিচ নিয়ে একটু যদি বলতে হয়, এখানে দেখাতে চাইবো যে এখানে একটা কাটা দাগ আছে কিন্তু দেখতে পাচ্ছেন। এই পিচটা কিন্তু এখানে বসানো হয়েছে এবং বসানোর পর কিন্তু দেখছেন যে ঘাসের রং কিন্তু আলাদা। এবং ড্রপ ইন পিচের আসলে আচরণটা কেমন হবে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ভারত দল এরই মধ্যে গতকাল এখানে এসে 3 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন করেছে এবং ভারত কিন্তু এই নিউ ইয়র্কেই তারা 3টা ম্যাচ খেলবে এবং সবগুলো ম্যাচ হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যার কারণে তারা কিন্তু এই তাদের প্রিপারেশনটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। এই ড্রপ ইন পিচে বাংলাদেশও কিন্তু কখনো খেলেনি। যে 10টি পিচ আনা হয়েছে অ্যাডিলেড থেকে, সেগুলো ফ্লোরিডা এসেছিল এবং 1200 মাইল দূর থেকে এই পিচগুলো এনে এখানে বসানো হয়েছে। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, পিচগুলোতে কিন্তু বাউন্স ছিল আনইভেন। তবে আজ যেহেতু রোদ উঠেছে, সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, সুন্দর আজ কিন্তু আমরা দেখছি ঠিকমতো বল ব্যাটে আসছে এবং স্পিনাররা বোলিং করছে, পেসাররা পাশের মাঠে আছে। বাংলাদেশ দল এখানে আগামীকাল অনুশীলন করবে, এরপর কিন্তু 1 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ, এরপর আবার ডালাস যাবে, তারপর আবারও কিন্তু এখানে বাংলাদেশ ম্যাচ খেলবে। সো এখন পর্যন্ত বলা যায় বাংলাদেশ দল বেশ ভালো মতো এই ড্রপ ইন পিচের সঙ্গে মানিয়ে নিয়েছে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এই ড্রপ ইন পিচ কেমন কাজ করে। 1 তারিখে তার পরীক্ষা কিন্তু হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা, বিপদসীমার ওপরে সুরমা, কুশিয়ারা। উজানের ঝলে তলিয়ে সিলেটের নিম্নাঞ্চল, খুলনায় তোপের মুখে বাঁধ মেরামতের তোড়জোড়। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, না খেয়ে থাকবে না কেউ। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গে থাকুন সময়ের।